ওয়েলকাম টু মুক্তা সিরিজ। ড্রামার শুরুতে আমরা পেই ম্যানশন দেখতে পাই, যেখানে অনেক দাস দাসীরা রান্নাবান্না করছিল এবং তারা বলাবলি করছিল আজকে যেন কোনো প্রকার কোনো ভুল না হয়। তখন সেখানে লুকিয়ে একটি মেয়ে আসে। সে জানালা দিয়ে কিছু ওয়াইন নিয়ে নেয়, তবে সেটা বাকিদের চোখে পড়ে না। এই মেয়েটার নাম জাংসি। জাংসি দেখতে পায় একটি সুন্দর মেয়ে খুব সুন্দর করে সেজে সামনের দিকে যাচ্ছে। মুহূর্তের মধ্যেই সেখানে আরো অনেক সৈনিকরা চলে আসে। সে তখন একটি গাছের কাছে এসে ভাবতে থাকে, হঠাৎ করে এখানে এত লোক কেন আসলো? তবে ভালো হয়েছে আমি এই শহরে এসেছি। এখানে ভালো ভালো খাবার খাবো, সুন্দর সুন্দর লোকেদের দেখবো, আর সবচেয়ে বড় কথা হলো লিউজু ফুল খুঁজে বের করবো। এরপরে সে গাছে উঠে বসে। হঠাৎ করে গাছের উপরের ডাল থেকে একটি ছেলে নিচের ডালে নেমে আসে। সে জাংসির মুখ চেপে ধরে। চাকু দিয়ে তার বুকে আঘাত করতে চাইলে সেখানে একটি বই দেখা যায়। সে বুঝতে পারে জাংসির হাতে একটি কাচের জগ রয়েছে। এটা যদি সে হাত থেকে ফেলে দেয় তাহলে নিচে পড়ে অনেক শব্দ হবে আর সকল গার্ডেরা এখানে চলে আসবে। এই কারণে সে তার মুখ খুলে দিয়ে তাকে একটি ওষুধ খাইয়ে দেয় আর তাকে বলে, তুমি যদি কোনো কথা না বলো তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। জাংসি বলে, ঠিক আছে, আমি কিছু বলবো না। তখনই বলা হয়, ওই রাজ্যের মন্ত্রী, মানে রাজ্যের নামই হলো ওই, সেই রাজ্যের মন্ত্রী তেংরুই এদিকে আসছে। তাই সবাই যেন তাকে সম্মান জানায়। তেংরুই সেই জায়গাতে এসে বসে। একটু পর সেখানে বর্তমানে তারা যে রাজ্যে আছে সেই রাজ্যের মার্কিউস পেইয়ান সেখানে আসে। সে দেরিতে এসেছে বলে তেংরুইয়ের জেনারেল তার দিকে চায়ের কাপ ছুড়ে দেয়। তবে পেইয়ান সেটা খুব দক্ষতার সাথে ধরে নেয় আর বলে, যেহেতু আমি দেরিতে এসেছি তাই মনে করুন এটা দিয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। জাংসি বলতে থাকে, মার্কিউস এই লোকটাকে নিজের দক্ষতা দেখিয়ে ইমপ্রেস করতে চাইছে। হিরো, আপনি আমাকে ছেড়ে দিন, আমি সারা জীবন আপনার কথা মনে রাখবো। আমি আপনার কথা কাউকে বলবো না। সেই ছেলেটা তখন বলে, তুমি যদি আরেকটা কথা বলো তোমার জিহ্বা কেটে আমি টুকরা করে ফেলবো। এরপরে সেখানে অনুষ্ঠান শুরু হলে একটু আগে আমরা যে সুন্দরী মেয়েটাকে দেখেছি সে নাচ করতে থাকে। তার নাচ দেখে তেংরুই একেবারে মুগ্ধ হয়ে যাচ্ছিল। সে মেয়েটি নাচতে নাচতে তেংরুইয়ের কাছে আসে আর তাকে ওয়াইন দিতে চাইলে তার জেনারেল বাধা দিয়ে বলে, এখানে আমরা নতুন, তাই সবাইকে বিশ্বাস করা ঠিক হবে না। সে তখন ওয়াইন চেক করে আর বুঝতে পারে এতে কোনো বিষ নেই। তেংরুই তখন বলে, জেনারেল তুমি আসলে বোঝো না মেয়েদের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়। তেংরুই সেই মেয়েটাকে তার কাছে এনে বসায়। জাংসি বলে, ওনাকে দেখেই বোঝা যাচ্ছে উনি তেংরুইকে একদমই পছন্দ করে না। এই কথা শুনে সেই ছেলেটা তার দিকে ঘুরে বসে। জাংসি বলে, একটু আগে এই মেয়েটাকে আমি বাড়ির পেছনে দেখেছিলাম। তখন সে বুঝতে পারে হয়তো এই মেয়েটা এই ছেলেটারই লোক। আর এরই মধ্যে ছেলেটা তার চাকু বের করে জাংসির বুকে ঢুকিয়ে দেয়। এরপর তার হাত থেকে জগটা নিয়ে দূরে রাখে আর তাদের দিকে তীর পয়েন্ট করে রাখে। পেইয়ান মেয়েটাকে বলছিল, তুমি কি জানো একটু আগে তুমি যে নৃত্যটা করছিলে সেটাকে বলা হয় যুদ্ধের নৃত্য। তুমি খুশির একটা অনুষ্ঠানে যুদ্ধের নৃত্য কেন করছিলে? মেয়েটি তখন বলে, আমি তো তেংরুই হুজুরকে খুশি করতে এসেছি, কিন্তু আমি যদি ভুল কিছু করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিন। জাংসি ভাবতে থাকে, এই ছেলেটা আমাকে বাঁচাবে না, আমাকে নিজেকেই বাঁচার চেষ্টা করতে হবে। সে তখন চাকুটা বের করে লাথি দিয়ে জগটা নিচে ফেলে দেয়। এতে সবাই এদিকে তাকায় এবং বুঝতে পারে এখানে সন্ত্রাসীরা এসেছে। তারা তেংরুইকে প্রোটেক্ট করতে থাকে। নাচ করা সেই মেয়েটাও তেংরুইয়ের উপর আক্রমণ করতে চায়, তবে পারে না। মেয়েটা কোনো মতে পালিয়ে আসে। গাছে থাকা ছেলেটি একটানা সবার উপরে তীর ছুড়ছিল। এরপরে সে জাংসিকে ধাক্কা দিয়ে নিজে সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় পেইয়ানের হাতে একটা আঘাত করে যায়। পেইয়ান তার লোকদেরকে বলতে থাকে তেংরুইকে ভালোভাবে প্রোটেকশন দিতে আর এখনই এই মেয়েটার চিকিৎসার ব্যবস্থা করতে, কারণ এই মেয়েটা একমাত্র সাক্ষী যে কিনা ওই সন্ত্রাসীকে দেখেছে। এরপরে দেখা যায় জাংসির চিকিৎসা করা হচ্ছিল, যার অবস্থা এখন খুবই খারাপ ছিল। পেইয়ানের লোক এসে বলে, মেয়েটাকে শুধু আঘাত করা হয়নি, এমনকি তাকে বিষ খাওয়ানো হয়েছে। পেইয়ান বলে, সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে যাতে ওকে একেবারে চুপ করিয়ে দেওয়া যায়, কিন্তু আমাদের ওকে বাঁচাতে হবে। তুমি জিমিনকে নিয়ে আসো, সেও অনেক ভালো একজন ডাক্তার। এদিকে আমরা সেই ছেলেটাকে দেখতে পাই যে কিনা এখন একটা নৌকাতে এসে বসেছে। একটু পর সেখানেই সেই নাচনিওলি মেয়েটা আসে, যে তাকে বলে, আপনার এত সুন্দর প্ল্যানটা আজ নষ্ট হয়ে গেল, আমারই কমতে ছিল, দয়া করে আপনি আমাকে শাস্তি দিন। এরপর আমাদেরকে এই ছেলেটার পরিচয় দেওয়া হয়। আসলে সে হলো এই রাজ্যের কমান্ডার, তার নাম ঝাও। তার সকল আর্মিদের বলা হয় ভোরের আর্মি, যারা কিনা মূলত রাজ্য হেফাজতের জন্য মহারাজের হয়ে বিভিন্ন দুমুখী মন্ত্রীরা এবং অন্যান্য লোকেদেরকে ধরে। আজও তারা এক লোককে ধরতে এসেছে। সে লোক ঝাউয়ের উপর চাকু ছুড়ে দিলে ঝাউ চাকুটা নিয়ে উল্টো তার মাথায় দিয়ে দেয়। লোকটি তাকে বলে, তোমরা ভোরের আর্মিরা নির্মমভাবে মানুষদেরকে অত্যাচার করো। ঝাউয়ের লোক বলে, আমরা মহারাজের আদেশে করি, আপনি আমাদের আর্মিদের বদনামি করছেন। ঝাউ রেগে তাকে উপরের দিকে উঠিয়ে ফেললে সে দেখতে পায় ঝাউয়ের লোকেরা তার স্ত্রীকে অনেক অত্যাচার করছে। সেই লোক তখন বলে, ঠিক আছে, আমি সব স্বীকার করব। এরপরে তারা তাকে নিজেদের জেলখানায় নিয়ে আসে। এখানে ঝাও সেই লোককে জিজ্ঞেস করে, বলুন আমাকে ওয়াং শিংচুয়ান কোথায় আছে? সেই লোক তখন বলে, আপনি আমাকে মহারাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার জন্য ধরে আনেননি। সেই বলে, যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দিন আর ভালোভাবে উত্তর দেবেন। মনে রাখবেন আপনার স্ত্রী কিন্তু আমাদের হাতে আছে।
ঝাও বলে অনেক বছর আগে যে যুদ্ধ হয়েছিল সেখানে বলা হয়েছিল ওয়াং শিংচুয়ান মারা গেছে, তবে তার কোনো বডি পাওয়া যায়নি। তাই আপনি বলুন সে কোথায় আছে। সেই লোক তখন বলে সে অনেক ধূর্ত প্রকৃতির লোক ছিল, সে আসলে মারা যায়নি, সে ওই রাজ্যে চলে গেছে। সেখানে গিয়ে সেখানকার মন্ত্রীদের টাকা দিয়ে আর বিভিন্নভাবে বুঝিয়ে সে এখন সেখানকারই একজন অফিসিয়াল হয়ে আছে। শুনেছি সে নাকি সারা পৃথিবী জয় করতে চায়। আমি শুধু এইটুকুই জানি, আমি এর চেয়ে বেশি জানি না। ঝাও, দয়া করে আমার স্ত্রীর কোনো ক্ষতি করবে না, আমার স্ত্রীকে ছেড়ে দাও। কিন্তু ঝাও সেখান থেকে বেরিয়ে আসে। তখন আমরা দেখতে পাই সেখানে আরো অনেক লোক আছে যাদেরকে কিনা এভাবেই টর্চার করা হচ্ছে। ঘরে আসলে তারা ওই রাজ্যের সকল অফিসিয়ালদের হাতের লেখা দেখতে থাকে, আর আগের ওয়াং শিংচুয়ানের হাতের লেখাও দেখে। সেখানে থাকা একজন লোকের হাতের লেখা তো মেলে না, তবে লেখার ধরন মিলে যায়। তারা বুঝতে পারে এটাই ওয়াং শিংচুয়ান, যার নাম এখন তেংরুই। কিন্তু সমস্যা হলো সে ওই স্টেটের মন্ত্রী তো বটেই, তার সঙ্গে সে ওই স্টেটের রাজার শ্বশুরও। ইফেই বলে এত হাই র্যাঙ্কের লোককে আমরা ধরবো কি করে। ঝাও বলে ওই ঘটনার একমাত্র সাক্ষী হলো তেংরুই, তাই আমাদের তাকে যে কোনো মূল্যে ধরতে হবে। এরপরে রাজদরবার দেখানো হয়, যেখানে মহারাজকে মন্ত্রীরা বলতে থাকে রাজ্যের অবস্থা খুবই খারাপ। সীমান্তে ওই স্টেটের লোকেরা অনেক বেশি ঝামেলা করছে, আমাদের তাদের সঙ্গে যুদ্ধ করা উচিত। তখন ঝাও বলে মহারাজ অনেক সাহসী, যুদ্ধতে সে ভয় পায় না। তবে মহারাজ, যাত্রা অনেক দূরের, আমাদের সৈনিকদের অনেকখানি পথ যেতে হবে। এতে তারা ক্লান্ত হয়ে পড়বে এবং ফলাফল হতে পারে যে আমরা যুদ্ধে হেরে যাব। মহারাজ তখন বলে ঠিক আছে, তাহলে তাদের সঙ্গে সমঝোতা করা হবে। এতে সবাই মহারাজের প্রশংসা করতে থাকে। এরপরে ঝাও মহারাজের সঙ্গে রাজ্যের কিছু ব্যাপার নিয়ে আলোচনা করে। মহারাজ বলে ওই স্টেটের সঙ্গে কথা বলার জন্য যদি পেইয়ানকে পাঠাই কেমন হয়। ঝাও বলে সে অনেক ভদ্র মিজাজের, তাকে পাঠানোই ভালো হবে। মহারাজ বলে তুমি অনেক বড় হয়ে গেছো, রানী যদি এটা দেখতে পারতো তাহলে অনেক খুশি হতো। ঝাও বলে আপনি আমার বোনের কথা মনে রেখেছেন, এটাই হয়তো আমার বোনের জন্য যথেষ্ট। সে উপর থেকে আমাদেরকে দেখে হয়তো খুশি হবে। এরপর সে যখন বাড়িতে আসে তখন সে সামনে তার বোনকে দেখতে পায়, যে কিনা খাবারের চিনির দানা দিয়ে তাকে ডাকছিল। ঝাও কল্পনা করে অনেক বছর আগে যখন সে ছোট ছিল তখনও তার বোন এভাবেই খাবারে চিনি দিয়ে দিত, যাতে ঝাও সহজে সেটা খেতে পারে। এরপরে ঝাও ইফেইকে বলে আমাদেরকে এটা শিওর করতে হবে যে ওই স্টেট থেকে যেন আলোচনা করার জন্য তেংরুই আসে। ওই দিন সেই লোকটা ঝাওকে বলেছিল যে তেংরুই সারা পৃথিবী নিজের হাতে নিতে চায়। এই কারণে ঝাও ইফেইকে বলে তুমি সারা রাজ্যে এই কথা ছড়িয়ে দাও যে আমাদের এখানে সারা পৃথিবীর মানচিত্র রয়েছে। এরপর সত্যি সত্যি দেখা যায় তেংরুই এই রাজ্যে এসেছে এবং কালকে পেইয়ানের সঙ্গে সে কথা বলবে। এরপর এখানে কি হয়েছে সেগুলো আমাদেরকে আগেই দেখানো হয়েছে। বর্তমানে সেই মেয়েটা বলে ওনার গায়ে যখন আমি আঘাত করি তখন আগে থেকেই ওনার গায়ে একটা দাগ ছিল, আমি শিওর এটাই হলো ওয়াং শিংচুয়ান। ঝাও বলে সে এখন কিছুদিন এখানে থাকবে, এই সময় আমাদের তাকে ধরতে হবে। তখন হঠাৎ করে তার মনে পড়ে জাংসি হয়তো তার হাতের দাগটা দেখে ফেলেছে। সে যদি কোনোভাবে বেঁচে যায় আর এই কথা পেইয়ানকে বলে দেয়, তাই সে পেইয়ানের বাড়িতে নজর রাখার জন্য লোক পাঠাতে বলে। এদিকে পরদিন সকালে জিমিংকে দেখানো হয়, যে কিনা পেইয়ানকে বলছে ওর শরীর থেকে বিষ বেরিয়ে গেছে, তবে যেহেতু শরীরে গভীর আঘাত রয়েছে তাই জ্ঞান ফিরতে কিছুদিন সময় লাগবে। এরপরে পেইয়ান মহারাজের সঙ্গে দেখা করতে আসে। সে কালকের ব্যাপারটা ভালোভাবে দেখতে পারেনি, এই কারণে মহারাজের কাছে ক্ষমা চায়। মহারাজ বলে তোমার বাবা আমার খুব ভালো বন্ধু ছিল, তুমি তার ছেলে, এই কারণে আমি তোমাকে কিছু বলতেও পারি না। তোমার বাবাকে ওই সময় আমি প্রধানমন্ত্রী বানাতে চেয়েছিলাম, কিন্তু এর আগেই ওই স্টেটের লোকেদের হাতে সে মারা যায়। তোমার বয়স তখন 6 বছর। পেইয়ান বলে আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাকে হতাশ করেছি। মহারাজ, আমি কথা দিচ্ছি আমি আমার বাবার মতোই বড় মানুষ হব, তার দেখানো পথেই চলবো এবং আপনার দেখাশোনা করব। তখনই সেখানে ঝাও চলে আসে। মহারাজ পেইয়ানকে বলে তোমার সঙ্গে একটু আগে আমি বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি, তুমি বাড়িতে গিয়ে বিশ্রাম নাও। পেইয়ান ঝাওকে দেখে সেখান থেকে চলে আসতে থাকে। তার ভেতরে যে প্রচন্ড রাগ হচ্ছিল সেটা তাকে দেখেই বোঝা যাচ্ছিল। এরপর দেখা যায় মহারাজ আর ঝাও দাবা খেলছে, সেখানে ঝাও জিতে যায়। এদিকে পেইয়ানকে তার লোকেরা জিজ্ঞেস করে মহারাজ কি বলল। পেইয়ান বলে মহারাজ আমাকে ইশারা দিয়ে বুঝিয়েছে আমি যদি তেংরুইয়ের ব্যাপারটা ভালো করে সামলাতে পারি, সেই সন্ত্রাসীকে ধরতে পারি, তাহলে সে আমাকে প্রধানমন্ত্রী বানিয়ে দেবে। সে তার লোকেদের বলে সর্বোচ্চ চেষ্টা করবে সেই সন্ত্রাসকে ধরার জন্য। আমার মনে হচ্ছে সেই সন্ত্রাস ধরা আমাদের জন্য অনেক কঠিন হবে। এরপরে সে তার বাবার ছবির কাছে গিয়ে বলতে থাকে বাবা, এতদিন ধরে আমি আপনার দেখানো পথেই চলছি, এবার হয়তো সেই সময়টা এসে গেছে। একবার যদি আমি প্রধানমন্ত্রী হয়ে যাই তাহলে আমি আমাদের পরিবারের আবার আগের সম্মান ফিরিয়ে আনবো আর আমাদের সৈন্যদেরও পুরনো মর্যাদা ফিরিয়ে আনবো। রাতে পেইয়ান জিমিং এর কাছে আসে। সে বলে তুমি একটানা এই মেয়েটার সেবা করছো, তুমি বাড়িতে গিয়ে বিশ্রাম করো, আমি বরং আজ রাত ওর পাশে বসে থাকি। জিমিং বলে ঠিক আছে, আমি তাহলে আসছি। এরপর আমাদেরকে জাংসির জীবন দেখানো হয়। জাংসি মূলত অনাথ একটি মেয়ে, যে কিনা তার মাস্টারের সঙ্গে পাহাড়ি এলাকায় থাকে।
আজ তার মাস্টার কাজ থেকে ফেরার পর সে তাকে চা খেতে দেয়। এরপর সে তার মাস্টারকে বলে, মাস্টার, আমার মনের ইচ্ছা হলো আমি পৃথিবীর সুন্দর সুন্দর জায়গাগুলো দেখব আর সুন্দর সুন্দর খাবার খাবো। মাস্টার, আমি এখন বড় হয়ে গেছি, কিছুদিনের জন্য আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। তার মাস্টার এটাতে কিছুতেই রাজি হয় না। হঠাৎ করে তার মাস্টার একটা ঘন্টার শব্দ শুনতে পায়। সে তখন জাংসিকে বলে, তুমি আমার জন্য আরেক কাপ চা বানিয়ে নিয়ে আসো। জাংসি এরপর আবারও চা বানানোর জন্য চলে যায়। এরপর সে যখন ফিরে আসে তখন দেখতে পায় তার মাস্টার বিছানায় শুয়ে আছে। সে বলে, আপনি অনেক ক্লান্ত হয়ে গেছেন তাই না? এরপর সে তার মাস্টারকে বলতে থাকে, মাস্টার, আমি তাহলে কিছুদিনের জন্য বাইরে থেকে ঘুরে আসি। আমি আপনাকে কথা দিচ্ছি আমি সাবধানে থাকবো আর আপনার জন্মদিনের আগেই ফিরে আসবো। এরপরে সে বাইরে থেকেও তার মাস্টারকে বারবার বিদায় বলতে থাকে, কিন্তু তার মাস্টার একটা কথাও বলে না। তাই সে বুঝতে পারে মাস্টার তাকে আটকাবে না। সে তখন আনন্দে যেতে থাকে। এরপরে সে আস্তে আস্তে এই শহরে চলে আসে। এখানে এসে সে একটি ঝিলের পাড়ে বসে তার ব্যাগটা খুললে দেখতে পায় সেখানে তার মাস্টার কিছু জিনিস রেখে দিয়েছে, যেখানে একটা চিঠিও ছিল। সেই চিঠিতে লেখা ছিল, জাংসি, আমি জানি তোমার বাইরে ঘুরে বেড়ানোর অনেক ইচ্ছা, তাই এবার আমি তোমাকে আর আটকাবো না। তবে আমি তোমাকে একটা কথা বলে দিই, বাহিরের মানুষ কিন্তু এত সহজ সরল না। তুমি যা কিছু বলবে ভেবে বলবে, যা কিছু করবে ভেবে করবে, আর সবার প্রথমে নিজের নিরাপত্তার কথা ভাববে। সহজে কাউকে বিশ্বাস করবে না। তোমাকে আমি একটা ক্লে দিয়ে বানানো বিড়ালের পুতুল দিচ্ছি, এর ঠিকানা আমি তোমাকে দিয়ে দিয়েছি, সেখানে এই পুতুলটা দিয়ে দিও। জাংসি এরপর জিনিসপত্রগুলো ঘাসের ভেতরে রেখে বইটা তার বুকের ভেতর রেখে সে পানিতে ঝাঁপ দেয়, যাতে সে সামনের বাড়ি থেকে কিছু খাবার নিয়ে আসতে পারে। তবে সে যখন এখানে আসে এরপরই তার সঙ্গে এই ঘটনাটা ঘটে যায়। সে পেইয়ানের হাত ধরে বলতে থাকে, আমাকে মেরো না। এরপরই তার জ্ঞান ফিরে আসে। পেইয়ান তাকে বলে, তুমি বেঁচে গেছো, এটা আমার বাড়ি, আমার নাম পেইয়ান। এরপর সে দাসীকে ডাকে। সে যখন তাকে ওষুধ খাওয়াতে চায়, জাংসির মনে পড়ে তার মাস্টার তাকে বলেছিল সহজে কাউকে বিশ্বাস না করতে। পেইয়ান তখন বলে, তুমি আমাকে বিশ্বাস করতে পারো, এটা ওষুধ। এরপর সে সেটা খেয়ে দেখায়। এরপর জাংসিকে সে ওষুধ খাইয়ে দেয়। পেইয়ান তাকে জিজ্ঞেস করে, তোমার কি সেদিনের ওই সন্ত্রাসীর চেহারা মনে আছে বা তার কণ্ঠ? জাংসি একটুখানি মনে করেই অসুস্থ হয়ে যেতে থাকে। তখন জিমিং সেখানে আসে। সে তার পালস চেক করে বলে, তোমার শরীর এখন ভালো আছে, তবে এখনো তোমাকে অনেক বিশ্রাম করতে হবে। এরপর তারা চলে যায়। জাংসি মনে মনে ভাবতে থাকে, আমাকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে আর এখান থেকে চলে যেতে হবে, আমি এদের ঝামেলায় পড়তে চাই না। এরপর থেকে সে নিয়মিত খাবার খেতে থাকে, নিয়মিত শরীরচর্চাও করতে থাকে, যাতে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এদিকে এই খবর ঝাওয়ের কাছে চলে আসে যে জাংসি বেঁচে গেছে। তার সাথে লোক এখনই জাংসিকে মেরে ফেলতে চায়। তবে সে তাকে বলে, না, পেইয়ানের বাড়িতে গিয়ে আমরা ওকে মারতে পারবো না, আমাদের একটু ধৈর্য ধরতে হবে। এরপর পরদিন সকালে ঝাও নিজে পেইয়ানের বাড়ির গাছে বসে জাংসিকে দেখতে থাকে যে সে আসলে কি করছে। জাংসি মনে মনে বলতে থাকে, এইভাবে যদি আমি এখানে আটকে থাকি তাহলে তো লিউজু ফুল খুঁজতে খুঁজতে আমার জীবন শেষ হয়ে যাবে। সে দাসীকে বলে, চলুন না আমরা বাইরে গিয়ে একটু আনন্দ করি। সে বাইরে এসে ঘুড়ি ওড়াতে থাকে। একটু পর সে ইচ্ছা করে ঘুড়ির সুতা কেটে ফেলে। ঘুড়িটা তখন চালে গিয়ে থামে। জাংসি এরপর মইনি চালে উঠতে চায়। দাসী তাকে বারণ করছিল, তবে সে তার কথা শোনে না। যাও বুঝে যায় এই মেয়েটা আসলে এখান থেকে পালাতে চাইছে। জাংসি চালে উঠে বুঝতে পারে সারা বাড়িতে প্রচুর পরিমাণে দাস দাসী রয়েছে, এখান থেকে পালিয়ে যাওয়া তার জন্য অসম্ভব। ওই সময় ঝাও তার গায়ে একটা বড় মিশ্রির দানা ছুঁড়ে মারে। জাংসি যখনই তাকে দেখে সে প্রচন্ড ভয় পেয়ে পড়ে যেতে থাকলে পেইয়ান এসে তাকে ধরে ফেলে। এরপর সে তাকে নামিয়ে দেয়। সে দাসীকে বলে, তুমি নিজের গায়ে গিয়ে 30টা চাবুকের আঘাত করো। জাংসি বলে, কেন? পেইয়ান বলে, কারণ সে তোমার খেয়াল রাখতে পারেনি। জাংসি বলে, ওনার কোনো দোষ নেই, আমি নিজেই এরকমটা করেছি, ওনাকে ক্ষমা করে দিন। পেইয়ান এরপর তাকে ক্ষমা করে দেয়। এরপর তারা ঘরে এসে চা খেতে থাকে। পেইয়ান তাকে চা দেওয়ার সাথে সাথেই জাংসি খেয়ে ফেলে। এরপর সে বলে, হুজুর, আমি ওই দিন ওই সন্ত্রাসীর চেহারা দেখতে পাইনি, আমি আপনাকে কোনো সাহায্য করতে পারছি না। পেইয়ান বলে, সমস্যা নেই, তুমি আর কিছুদিন এখানে থাকো, পুরোপুরি সুস্থ হয়ে গেলে এরপর আমি লোকজন নিয়ে তোমাকে তোমার বাড়িতে দিয়ে আসবো। জাংসি বলে, আমি খুবই সাধারণ একটা মেয়ে, আমি এখন সুস্থ আছি, আমি নিজেই নিজের বাড়িতে চলে যেতে পারবো। পেইয়ান বলে, আমি বুঝতে পেরেছি, তবে এখন তুমি বাইরে গেলে তোমার বিপদ হতে পারে, তাই আর কিছুদিন থাকো। জাংসি পুরোপুরি বুঝতে পারে পেইয়ান আসলে তাকে ব্যবহার করে ওই সন্ত্রাসীকে ধরতে চায়। সে তখন বলতে থাকে, আমি এই শহরে এসেছিলাম শহরের সুন্দর সুন্দর জায়গা দেখতে, কিন্তু তার কিছুই হলো না। পেইয়ান বলে, তুমি বাইরে ঘুরতে চাও? ঠিক আছে, তাহলে আমি তোমার সঙ্গে লোক পাঠিয়ে দেব, তুমি বাইরে সুন্দর সুন্দর জায়গা ঘুরে এসো। এরপর বাইরে এসে সে তার লোককে বলতে থাকে, মেয়েটা মার্শাল আর্ট জানে না, আবার আমার কাছে একদম সাধারণও মনে হচ্ছে না, এখন ও বাইরে যেতে চায়, এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। এরপর দেখা যায় পরদিন পেইয়ান তেঙ্গুইকে নিজের বাড়িতে নিয়ে এসেছে। এখানে তাকে সে একটি আলাদা মহলে থাকতে দেয়। এরপরে জাওয়ের কাছে খবর আসে যে পেইয়ান তেঙ্গুইকে নিজের বাড়িতে এনে রেখেছে আর আগামীকাল সে ওই মেয়েটাকে নিয়ে একটি বড় রেস্টুরেন্টে যাচ্ছে। যাও বলতে থাকে, মনে হচ্ছে ওই মেয়েটা তাকে কিছু বলেনি,
এবং এখন সে ওই মেয়েটাকে নিয়ে বাইরে যাচ্ছে যাতে আমি ওই মেয়েটাকে মারতে সেখানে যাই আর সেই সময় সে আমাকে ধরতে পারে। এরপর পরদিন তারা একসঙ্গে যাচ্ছিল। পেইয়ান বলে, আমার কাজ ছিল না তাই আমিও চলে এসেছি, তুমি কি মাইন্ড করেছো? জাংসি বলে, এটা কেমন কথা, আমি তো আরো খুশি হয়েছি। এরপরে সে মনে মনে ভাবে, আমি এবার কি করে পালিয়ে যাব। জিমিং বলে, আমরা যে প্যাভিলিয়নে যাচ্ছি সেটা একটা লেকের ভেতর অবস্থিত। জাংসি ভাবতে থাকে, এটা তো ভালো হলো, আমি তাহলে সাঁতার কেটে পালিয়ে যাব। তখন দেখা যায় সেই রাস্তার এক পাশের বিল্ডিং এ ঝাও তাদেরকে দেখছিল। এরপর সেখানে পৌঁছালে একটি মেয়ে সেতার বাজাতে থাকে, যার শব্দ শুনে জাংসির মন খারাপ হয়ে যায়। পেইয়ান বলে, এই সুরটাকে বলা হয় বেদনার সুর। যুদ্ধে মানুষ নিজের প্রিয়জনকে হারিয়ে ফেলে, সেই বেদনার কথাই এই সুরে বোঝানো হয়। তখন দুজন লোক বলতে থাকে, এই ঠান্ডা সুর শুনতে আমরা আসিনি। জাংসি তখন তাদের গায়ে ফল ছুঁড়ে মারে। এরপর বলে, সুন্দর সুরকে যদি অপমান করেন তাহলে আপনাদেরকে এখানে আসতে কে বলেছে? জাংসির সাহস দেখে তারা অবাক হয়, আবার খুশিও হয়। এরপর তারা সবাই ভেতরে গেলে সেখানে সেতার বাজানো সেই মেয়েটা আসে। সে জাংসিকে একটি জেট পেন্ডেন্ট দিতে চায়, কারণ ওই সময় সে তার হয়ে কথা বলেছে। জাংসি বলে, ওটা আমি এমনিতেই বলেছি, আমার এগুলো লাগবে না। সে বলে, কেন, তোমার কি এটা পছন্দ হয়নি? জাংসি বলে, পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যেগুলো আমার পছন্দ হয়, কিন্তু সবগুলো তো আর আমি নিতে পারি না। সে মেয়েটা বলে, মার্কিউস, এত চালাক মেয়েটা আপনি কোথায় পেলেন? পেইয়ান বলে, গাছ থেকে পড়েছে। যেটা শুনে সবাই হাসতে থাকে। এরপর সেখানে যুবরাজ আসে। যুবরাজ বলতে থাকে, আমার ছোট ভাই কোথায় যেন একটা কবিতা দেখতে পেয়েছে, তাই সে সেটা দেখতে গিয়েছে, আজকে আর সে আসেনি। সবাই মিলে এরপর খাবার খেতে বসে। জাংসি ক্র্যাব দেখে তাড়াতাড়ি করে সেটা কাটতে থাকে আর খুব মজা করে খেতে থাকে। সেই মেয়েটা বলে, মনে হচ্ছে ক্র্যাব তোমার পছন্দ? জাংসি বলে, হ্যাঁ, আমি যেখানে থাকি সেখানে নদীতেও ক্র্যাব পাওয়া যায়। রাজকুমার বলে, কোন ধরনের ক্র্যাব খেতে সবচেয়ে মজা? জাংসি বলে, আমাদের নদীর ক্র্যাব, আমরা এখন যে ক্র্যাবটা খাচ্ছি এটার মতো এত বড় হয় না, তবে ওটা একদম ফ্রেশ থাকে, তাই খেতে অনেক ভালো লাগে। এরকমই সে আরো অনেক গল্প বলতে থাকে। পেইয়ান তখন কাঁপে একটু শব্দ করে, যেটা শুনে জাংসি রাজকুমারকে বলে, যুবরাজ, আমাকে ক্ষমা করে দিন, আমি বেশি কথা বলে ফেলছি। যুবরাজ বলে, সমস্যা নেই, গল্প শুনতে আমার ভালো লাগে। যুবরাজ বলে, চলো এবার সবাই একসঙ্গে ওয়াইন খাই। এই কথা বলতে দেরি জাংসির খেতে দেরি হয় না। যুবরাজ তার কাণ্ড দেখে হাসতে থাকে। এদিকে ছোট রাজকুমার তেঙ্গুরিকে ডেকে নিয়ে এসেছে সেই কবিতাটা দেখানোর জন্য। তেঙ্গুরি কবিতাটা দেখে এবং বলে, এটা সম্পূর্ণটা নেই, তবে কোনো লেজেন্ড এই কবিতাটা লিখে রেখেছে। এরপর সে বলতে থাকে, তবে রাতের বেলা আমরা এত দূর এসেছি, এটা জানাজানি হলে আমাদের বিপদ হতে পারে, তাই রাজকুমার এই কথাটা কাউকে বলবেন না। এদিকে দেখা যায় জাংসি ওয়াইন খেয়ে মাতাল হয়ে গেছে। সেই মেয়েটা তার দাসীদেরকে বলে জাংসিকে নিয়ে গিয়ে পোশাক পরিবর্তন করে দিতে আর হ্যাংওভার কাটানোর জন্য চা করে দিতে। তারা যখন তাকে নিয়ে যায়, পেইয়ান ইফেইকে তাদের পেছনে যেতে বলে। জাংসি ঘরে ঢুকে দাসীদেরকে বলে, তোমরা অন্যদিকে ঘুরে থাকো। এরপরে হঠাৎ পানিতে কিছু পড়ার শব্দ হলে সবাই বলতে থাকে, মিস জাংসি পানিতে পড়ে গেছে। ইফেই পেইয়ানকে নিয়ে আসে। পেইয়ান ভিতরে আসলে ইফেই বলে, আমরা কি তাকে খুঁজবো না? পেইয়ান বলে, অবশ্যই খুঁজবো, তার নিরাপত্তা আগে দেখতে হবে, তবে তার মুখে আমরা স্মাইল দেখতে পাই। এদিকে তেঙ্গুরিকে রাজকুমার অনেক লোকেদের সঙ্গে বাড়ি পাঠিয়ে দেওয়ার জন্য গাড়িতে উঠিয়ে দেয়। রাজকুমারের সঙ্গে আমরা একটি ছেলেকে দেখতে পাই, যার নাম হলো আলী। এই আলী ছেলেটাকে তোমাদের মনে রাখতে হবে, কারণ এই আলী হলো মূলত ঝাওয়ের লোক, আর সে রাজকুমারের সঙ্গে থেকে সকল তথ্য ঝাওকে দেয়। সে মূলত রাজকুমারকে এই তথ্যটা দিয়েছে যে এখানে একটা কবিতার ক্যালিগ্রাফি পাওয়া গেছে, আর সেই কারণেই রাজকুমার, যেহেতু তেঙ্গুরি এ বিষয়ে অনেক ভালো অফিসিয়াল, এই কারণে তাকে ডেকে নিয়ে এসেছে। এদিকে আমরা ঘরের ভেতর জাংসিকে দেখতে পাই। আসলে ওই সময় সে একটা জিনিস পানিতে ফেলে দিয়ে নিজে খাটের নিচে গিয়ে লুকিয়েছিল, তাই সবাই ভেবেছিল সেই হয়তো পানিতে ঝাঁপ দিয়েছে। এরপর সে বাইরে এসে বলতে থাকে, ওরা একজন আরেকজনের শত্রু, একজন আরেকজনকে ধরুক, যা মনে চায় তা করুক, আমি পালিয়ে গেলেই ভালো। কিন্তু তখনই সে তার বানানো ঘড়িটা সেখানে দেখতে পায়। ঘড়িটা হাতে নেওয়ার সাথে সাথেই ঝাও সেখানে চলে আসে, যাকে দেখে জাংসি প্রচন্ড ভয় পেয়ে যায়। ঝাও তাকে ধরলে সে বলে, আপনি ভুল মানুষকে ধরছেন। যাও বলে, তাই নাকি, আমি আগের বার যাকে ধরেছিলাম তাকে একটা আঘাত দিয়েছিলাম। এই বলে সে তার আঘাতে জোরে চাপ দিতে থাকে। জাংসি বলে, আপনি আমাকে ছেড়ে দিন, আমি আপনার কথা কাউকে বলবো না। সে তখন চাকুটা দিয়ে তার গলায় একটা ছোট করে কাট লাগায়। জাংসি বারবার বলতে থাকে, আপনি আমাকে ছেড়ে দিন। যাও এরপর তাকে গাছের সঙ্গে উল্টো করে ঝুলিয়ে দেয়। এইবার জাংসি খেপে যায়। সে বলে, আপনি একটা ভীতু লোক, আপনি এটা ভয় পাচ্ছেন যে আমি আপনার সত্যটা সবাইকে বলে দেব? আমি তো আপনাকে বারবার বলছি আমরা একজন আরেকজনকে চিনি না, আমি কেন আপনার শত্রু হতে যাব? আপনি আমাকে ছেড়ে দিন। যাও বলে, তাহলে এক কাজ করি, তোমাকে যখন আমি চিনি না তাহলে তোমাকে মেরে ফেলি। এদিকে দেখা যায় দূর থেকে পেইয়ান আর তার লোকেরা সবাই তাকে দেখছে। তখন পেইয়ান মনে করে একটু আগে ঘরের ভেতরে সে বুঝতে পেরেছিল জাংসি এখানেই আছে, এ কারণেই তার মুখে আমরা স্মাইল দেখতে পেয়েছিলাম।
কিন্তু তারা বলতে থাকে এত দূর থেকে আমরা তো ওদের কথা শুনতে পারছি না। যাও এরপর জাংসিকে এমন ধাক্কা দেয় যে ডাল ভেঙে জাংসি নিচে পড়ে যায়। জাংসি বলে, আমি জানি আমি তোমার সঙ্গে কোনো কিছুতেই পারবো না, আমি মরে গেলেও তোমাকে চরম অভিশাপ দিয়ে যাব। ঝাও যখনই তাকে মারতে যায় তখনই সেখানে পেইয়ান তার লোকজন নিয়ে চলে আসে। তারা ঝাওকে ধরার চেষ্টা করে ঠিকই, তবে তারা তাকে ধরতে পারে না। এরপর তারা জাংসির কাছে আসে। জাংসি বলে, এই 2 বার আপনি আমার জীবন বাঁচালেন। পেইয়ান বলে, তুমি আমার অতিথি, আমি তোমাকে রক্ষা করতে পারিনি, এজন্য আমাকে ক্ষমা করে দাও। সে তার গলায় আঘাতের দাগ দেখতে পায়। তখন সে নিজের রুমাল তার গলায় সুন্দরভাবে বেঁধে দেয়। এরপর সে বলে, ওই সন্ত্রাস বারবার তোমাকে মারতে চাইছে, এর কারণ হতে পারে তুমি ওর ব্যাপারে এমন কিছু জানো যেটা ও কাউকে জানাতে চায় না। তুমি যদি এখান থেকে চলে যেতে চাও আমি তোমাকে আটকাবো না, তবে তোমাকে এবার নিজের জীবনের চিন্তা করতে হবে। জাংসি বলে, আমি আবার অসুস্থ হয়ে গেছি, হয়তো আরো কিছুদিন আমার আপনাদের বাড়িতে থাকতে হবে। পেইয়ান বলে, অবশ্যই থাকবে, কিন্তু আমাকে কথা দিতে হবে এরপর থেকে আর কখনো তুমি মাতাল হয়ে একা একা বাইরে ঘুরবে না। এদিকে ঝাও তার লোকের কাছে আসে। সেই লোক বলে, তেঙ্গুরুই রওনা দিয়ে দিয়েছে, আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে। পেইয়ানরাও যখন বাড়ির দিকে যেতে চাইছিল তখন জাংসি বলে, ওই সন্ত্রাস প্রথমবার দেখাতেই আমাকে মেরে ফেলতে পারত, কিন্তু মনে হচ্ছিল ও আমার উপর সময় নষ্ট করছিল, বারবার আমাকে টিজ করছিল। পেইয়ানের মনে পড়ে তেঙ্গুরুই তাকে একবার বলেছিল যে তার বিভিন্ন কবিতার ক্যালিগ্রাফি অনেক ভালো লাগে। আজকে যুবরাজ বলল যে তার ছোট ভাই কোথায় যেন কবিতার ক্যালিগ্রাফি দেখতে পেয়েছে। পেইয়ান বুঝে যায় যাও শুধুমাত্র তাদেরকে এখানে আটকানোর জন্য এই নাটকটা করেছে। তারা তখনই তেঙ্গুরুইকে বাঁচানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপরে দেখা যায় ঝাও তেঙ্গুরুইকে নিতে এসেছে, কিন্তু তখনই পেইয়ান তার লোকজন নিয়ে চলে আসে। পেইয়ান ঝাওয়ের এক লোককে অনেক বেশি আহত করে ফেলে। তেঙ্গুরুই যখন পালিয়ে যেতে যায়, ঝাও তার পেছনে যেতে চাইলে জাংসি তাকে আটকায়, যার ফলে তেঙ্গুরুই পালিয়ে যায়। এরপরে ঝাও তার সেই লোকজন নিয়ে চলে আসে। তার সেই কাছের লোকটা, যার নাম লিউ, সে অনেক বেশি অসুস্থ ছিল। ঝাও মনে করতে থাকে তারা যে রাজ্যে ছিল সেই রাজ্যের নাম ছিল ইউলো। তার বাবা একজন জেনারেল ছিলেন। তাদেরই রাজ্যের কিছু লোক তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করায় অন্য রাজ্যের সঙ্গে তারা হেরে যায় এবং সেই রাজ্যের লোকেরা সবার প্রথমে তার বাবা হাওতিয়ানকে মেরে ফেলে। এরপরে আরো অনেক সাধারণ মানুষদের মেরে ফেলে। এরপর তারা বাড়িতে আসলে হাওতিয়ানের স্ত্রী মানে ঝাওয়ের মা ঝাও আর তার বোনকে আলমারিতে লুকিয়ে রাখে। সেই লোকেরা এসে ঝাওয়ের মাকে তাদের চোখের সামনেই মেরে ফেলে। ঝাও রাগে আর দুঃখে নিজের নখ দিয়ে হাতে জোরে চাপ দিতে থাকে। এরপরে তার কাছে আরেকজন লোক আসে। সে বলে, আপনি এক এক করে রিউলো রাজ্যের মানুষদের খুঁজে বের করছেন। ইয়াং মাস্টার, ওই সময় আপনারা না জানি কত কষ্টে বেঁচেছেন। তখন দেখানো হয় ওই সময় তারা মুখ ঢেকে চলতো, তারপরও যদি কেউ তাদের মুখ দেখে চিনে ফেলতো তাহলে তাদেরকে পাথর মারা হতো। আসলে ঝাওয়ের আসল নাম হলো উশিয়া। তখন তারা ক্যাম্পের খাবার খেত। ওই দিনই ঝাও খেতে চাইছিল না, তখন তার বোন তার খাবার একটা চিনির দানা দিয়ে দেয়। এরপর ঝাও খেয়ে ফেলে। একটু পরে সেখানকার কিছু সৈনিকরা এসে তাদের 2 ভাই বোনকে আলাদা করে নিয়ে যায়। ঝাও বলতে থাকে, আমি তো অন্তত বেঁচে আছি। তার সাথে লোক বলে, বড় ম্যাডামের জন্যই আপনি রাজপ্রাসাদে কাজ পেয়েছেন, তবে ওনার মৃত্যু একটা দুর্ঘটনা ছিল, সেটা নিয়ে আপনি নিজেকে দোষ দিতে পারেন না। এদিকে আমরা জাংসিকে দেখতে পাই, যার শরীর এখন খুবই খারাপ হয়ে যাচ্ছিল। এরপর সে যখন চাঁদের দিকে তাকায় তখন তার মনে পড়ে যায় ঠিক একই রকম একটা চিহ্ন ঝাওয়ের হাতে সে দেখেছিল। সে তখন দাসীকে বলে তাড়াতাড়ি পেইয়ানকে ডেকে নিয়ে আসতে, কিন্তু এরপরই সে অজ্ঞান হয়ে যায়। এদিকে ঝাও তার সাথের লোককে বলে যে যেই চাকু দিয়ে সে জাংসিকে আঘাত করেছে সেই চাকুতে আসলে বিষ ছিল। সেই লোকটি দেখায় জাংসির খোঁজ করতে গিয়ে তারা জাংসির কিছু জিনিস পেয়েছে। সেখানে সেই চিঠিও ছিল, আর সেই ক্লে দিয়ে বানানো ছোট বিড়ালটাও ছিল। এরপর আমরা জাংসির মাস্টারকে দেখি, যার নাম চিয়ান। চিয়ান ইয়ান নামে একটি মেয়ের সঙ্গে দেখা করতে এসেছে। তখন দেখানো হয় তারা যেখানে থাকে সেখানে বাঁশঝাড়ের উপরেই একটা ঘন্টা বাঁধা ছিল। সেখানে বাইরে থেকে কোনো লোক আসলে বা অনেকজন লোক একসাথে আসলে ধাক্কা দেখিতে এই ঘন্টাটা বেজে ওঠে, আর এই ঘন্টার শব্দই চিয়ান শুনতে পেয়েছিল। তখনই সে জাংসিকে বলেছিল আরেক কাপ চা নিয়ে আসতে। জাংসি চলে যাওয়ার পরপরই সেখানে সেই সন্ত্রাসীরা ঢুকে পড়ে, আর চিয়ান তাদের সবাইকে মেরে ফেলে। তখন সে বুঝে যায় এই জায়গা এখন তাদের জন্য আর নিরাপদ নয়, তাই সে জাংসির জন্য চিঠি লিখে দেয় যাতে জাংসি অন্য কোথাও চলে যায়, আর সেও সেই বাড়ি পুড়িয়ে দিয়ে এখানে চলে এসেছে। এরপরে সে ইয়ানকে বলে পেই ফ্যামিলির একজনের নামে একটা কথা চারদিকে ছড়িয়ে দিতে। এদিকে জাংসিকে দেখে জিমিং বলে এই বিষের একমাত্র ওষুধ হলো ক্রেন ফুল। পেইয়ান বলতে থাকে সেই ফুল দিয়েই হার্ট এলিক্সির বানানো হয়, কিন্তু মহারাজ এখন সেটা ব্যান করে দিয়েছে। এখন আমরা কি করব? এর কিছুক্ষণ পর সে আবার এসে জিমিংকে বলতে থাকে আমি যদি মহারাজের কাছ থেকে এলিক্সির নিয়ে আসি তাহলে কি ওকে বাঁচানো যাবে? জিমিং বলে হ্যাঁ, সম্ভব হতে পারে। এরপরে পেইয়ানের একজন লোক রাজপ্রাসাদের ডাক্তারকে গিয়ে বলে আমাদের একটা এলিক্সিরের দরকার, কারণ আমাদের বাড়িতে একটা মেয়ে আছে যে কিনা অসুস্থ এবং সে আমাদের একমাত্র সাক্ষী। সে অসুস্থ হয়ে যাওয়ার আগে সন্ত্রাসীর ব্যাপারে কিছু একটা বলতে চেয়েছিল।
তাই সেই এলিক্সির আমাদের দরকার। এই কথা অন্যজন শুনে ফেলে। তখন সে জাওয়ের কাছে আসে আর তাকে বলে পেইয়ান সেই মেয়েটাকে বাঁচানোর জন্য এলিক্সির নিতে যাচ্ছে। সেই মেয়েটা নাকি সন্ত্রাসীর ব্যাপারে কিছু একটা বলতে চেয়েছিল। যাও বলে এত বড় কথা প্রাসাদে গিয়েও বলেছে, তার মানে ও সামনাসামনি কিছু প্ল্যান করছে। এখন যদি আমি ওকে সেই এলিক্সির নেওয়া থেকে আটকাই তাহলে ও সহজেই বুঝে যাবে যে আমি এর পেছনে আছি। আবার আমি যদি কিছু না করি তাহলে ও এলিক্সির নিয়ে নেবে আর সেই জাংসিকে সুস্থ করে ফেলবে। ইফেই বলে তাহলে এখন আমরা কি করব? যাও বলে ছোট রাজকুমার সোয়ানের একটা প্রিয় রক্ষিতা আছে, আলীকে খবর পাঠাও। এরপর আলীর কাছে খবর আসে পেইয়ান যাতে কোনোভাবেই হার্ট এলিক্সির নিতে না পারে। এদিকে রাজকুমার সুয়াংকে যুবরাজ বলতে থাকে, ওই দিন তুমি ট্যাংরুইকে নিয়ে কবিতার ক্যালিগ্রাফি দেখতে গিয়েছিলে। এই কথাটা পেইয়ান কাউকে বলেনি। যদি বলতো তাহলে দেখতে বাবা তোমাকে কি শাস্তি দেয়। সোয়ান বলে, হ্যাঁ আমি ভুল করেছি, আর করব না। তখনই আলী এসে বলে, আপনার কনকিউবাইন জো অনেক অসুস্থ। এদিকে পেইয়ান মহারাজের সঙ্গে দেখা করতে আসে, যেখানে যাও ছিল। মহারাজ বলে, তুমি এতক্ষণ ধরে আমার সঙ্গে দেখা করতে চাইছো শুধুমাত্র এই হার্ট এলিক্সিরের জন্য? পেইয়ান বলে, আমার বাড়িতে একজন আছে যে কিনা অনেক অসুস্থ, তাকে বাঁচাতে আমার এটা প্রয়োজন। তখনই সেখানে রাজকুমার চলে আসে। সে বলতে থাকে, বাবা আমার কনকিউবাইন অসুস্থ, আমার এলিক্সির লাগবে। সে সেটা নিয়ে যেতে থাকলে পেইয়ান তার হাত ধরে ফেলে। সে বলে, আমার বাড়িতেও একজন অসুস্থ। সোয়ান বলে, তোমার বাড়িতে কে অসুস্থ? পেইয়ান বলে, আমার এক দাসী। সোয়ান বলে, আমি জানি তুমি অনেক ভালো মানুষ, কিন্তু দাসীর জীবনের সঙ্গে কনকিউবাইনের জীবনের কোনো তুলনা হয়? আমি তোমাকে 180টা দাসী দেব, এখন আমাকে যেতে দাও। কিন্তু পেইয়ান তাকে না ছাড়লে সোয়াং বলে, তুমি কি যুদ্ধ করবে নাকি আমার সঙ্গে? মহারাজ বলে, তোমরা এগুলো কি করছো? পেইয়ান মহারাজকে বলে, মহারাজ দাসীর জীবনও তো জীবন, আমি তাকে বাঁচাতে চাই। সোয়াং বলে, কিন্তু এলিক্সির একটাই আছে, তাহলে আমরা এবার কি করব? যুবরাজ বলে, তাহলে এক কাজ করো, তোমাদের মধ্যে একটা কম্পিটিশন হোক, দাবা খেলায় যে জিতবে সে এলিক্সির নিয়ে যাবে। সোয়াং বলে, কখনোই না, দাবা খেলায় আমি একদমই ভালো না। সে তখন যাওকে দেখতে পায়। সে বলে, যাও তুমি আমার হয়ে খেলো, আমি তোমাকে কথা দিচ্ছি তুমি হেরে গেলে আমি তোমাকে দোষ দেব না। মহারাজও যাওকে খেলতে বলে। পেইয়ানও এতে রাজি হয়। এরপরে খেলা শুরু হয়। খেলা দেখে বোঝা যাচ্ছিল পেইয়ান জিতে যাবে। রাজকুমার সোয়ান তখন বাইরে আসে, আলীও তার সাথে সাথে আসে। আলী বলে, রাজকুমার আপনি কি কনকিউবাইন জোকে এভাবে মারা যেতে দেখবেন? রাজকুমার বলে, তাহলে আমি কি করব? আলী তখন বলে, আমার কাছে একটা প্ল্যান আছে। একটু পর খেলার ঘরে অনেকগুলো দাসী চলে আসে। সোয়ান এক কাপের মধ্যে হাত দিয়ে বলে, তুমি কি আমাকে মারবে নাকি? সবাই সেদিকে তাকালে এই ফাঁকে আলী ওষুধ চেঞ্জ করে দেয়। এরপরে পেইয়ান জিতে যায়। রাজকুমার মন খারাপ করে বলে, আহারে প্রিয়তমা, পরের জীবনে আমি তোমার সাথে থাকবো। পেইয়ান বলে, আমার কিছু করার নেই। এরপর সে ওষুধটা নিয়ে চলে যায়। যাও রাজকুমারকে বলে, আমাকে ক্ষমা করে দিন। রাজকুমার তখন বলে, আরে কিসের ক্ষমা চাইছো, কি একটা কাজ করলাম। এরপর সে আলীকে বলে, তুমি কয়দিন তোমার গ্রামের বাড়ি থেকে ঘুরে আসো। যাও এই কথা শুনতে পায়। সে তখনই প্রাসাদ থেকে বেরিয়ে আসে। এদিকে পেইয়ানের চেহারায় আমরা হাসি দেখতে পাই। যাও তাড়াতাড়ি নিজের আস্তানায় আসে। সে তার লোককে বলে, আজ আলী এই কাজটা কেন করতে গেল? আমার মনে হয় আজ ও ধরা পড়ে গেছে। পেইয়ান বুঝতে পেরে গেছে ওই হয়তো ওই দিন রাজকুমার সুয়াংকে ক্যালিগ্রাফির কথা বলেছিল। এদিকে দেখা যায় আলী যখন বাইরে আসে তখন এক বৃদ্ধ লোক তার কোমরের কাপড়ে একটা গিট দেয়, যার মানে হলো আজ আলী ধরা পড়ে গেছে। এরপর আলী বসে বসে বলতে থাকে, আমাকে ক্ষমা করে দিন, এখন আমি যদি বেঁচে থাকি তাহলে আপনার এত বছরের ফল সব নষ্ট হয়ে যাবে, আপনি ধরা পড়ে যাবেন, তাই হুজুর আমাকে মরতেই হবে। এই খবর পেইয়ানের কাছে আসে যে আলী আত্মহত্যা করেছে। পেইয়ান তখন বলে, হার্ট এলিক্সির যেই ওষুধ দিয়ে বানানো হয় সেগুলো এখন বর্তমানে মহারাজ ব্যান করে রেখেছে, তবে সেগুলো আমার মা যেখানে থাকে সেখানে পাওয়া যায়। আমি সেটা আনতে পারতাম, তবে আমি এই কথাটা এই কারণেই ছড়িয়ে দিয়েছি আর এই জন্যই রাজপ্রাসাদে তাদের সঙ্গে গেম খেলেছি, যাতে আমি আসল লোকটাকে ধরতে পারি। এবং সে ধরাও পড়েছে, তবে আমি বুঝতে পারিনি সে তার মাস্টারকে বাঁচানোর জন্য নিজেই আত্মহত্যা করবে। জিমিং বলে, আমি চাই জাংসি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, আর আপনি সে সন্ত্রাসকে ধরতে পারুন। পেইয়ান বলে, চিন্তা করো না, মা ওই ওষুধ পাঠিয়ে দেবে আর ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। জিমিং তখন বলে, আমাকে ক্ষমা করে দিন, তবে জাংসি একদম নিরপরাধ একটা মেয়ে, তার জীবন নিয়ে এভাবে খেলা করাটা কি ঠিক? এটা কি কোনো ভদ্রতার মধ্যে পড়ে? পেইয়ানের কাছে এর কোনো উত্তর নেই। এরপর পেইয়ান ট্যাংগুইকে নিজের বাড়িতে আরেকটা মহলে নিয়ে যায়, যেটা ছিল আরো বেশি সিকিউর। এই খবর ঝাওয়ের কাছে চলে আসে। সে তখন জাংসি সেই বিড়ালটাকে দেখতে থাকে। এরপর জাংসিকে সে ওষুধ দেওয়া হয়। পেইয়ান বলে, আজ রাত আমি ওর কাছে থাকি, তুমি গিয়ে বিশ্রাম করো। সকালে জাংসির ঘুম ভাঙলে সে পেইয়ানকে নিজের কাছে দেখে ভাবতে থাকে, উনি আমার জন্য কত কিছু করছে। পেইয়ানও তখন উঠে পড়ে। সে জিমিং এর বলে দেওয়া মতো ওষুধ তার ঘাড়ের আঘাতে লাগিয়ে দেয়। জাংসি বলে, এই নিয়ে আপনি আমাকে 3 বার বাঁচালেন। তখনই খবর আসে তাদের ঘোড়াশালায় হঠাৎ করে আগুন লেগে গেছে।
পেইয়ান সেখানে গেলে জাংসি দেখতে পায় তার জানালার কাছে সেই ছোট বিড়ালের পুতুলটা আছে। সে যখনই ঘাট থেকে নামতে চায়, যাও এসে তার গলা চেপে ধরে। সে বলে, আমি আসলেই অবাক হচ্ছি, তুমি কিভাবে প্রত্যেকবার বেঁচে যাও। তবে এবার আমি তোমাকে মারবো না, কিন্তু তুমি যদি আমার কথা মতো না চলো তাহলে আমি তোমার মাস্টারকে মেরে ফেলবো। জাংসি বলে, তুমি কি চাইছো? যাও বলে, আমার ব্যাপারে যা কিছু জানো সেগুলো সিক্রেট রাখবে। জাংসি বলে, আমি কিছুই জানি না। যাও তখন নিজের হাত দেখায়, তারপর বলে, তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি আমার ব্যাপারে এগুলো জানো। এরপর সে বলে, এখন তেংরুই এই বাড়িতেই পেছনের মহলে থাকে, তুমি তার সারা দিনের কর্মকাণ্ডের ডিটেল আমাকে দেবে, তাহলে আমি তোমাকে আর তোমার মাস্টারকে ছেড়ে দেব। জাংসি বলে, কখনোই না। যাও তখন তার আঘাতে আবারও হাত দেয় আর অন্য হাতে পুতুলটাকে চাপ দেয় আর বলে, আমার কথা না শুনলে আমি তোমাদের দুজনকেই মেরে ফেলবো। এরপর সে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। অন্যদিকে পেইয়ানেরা ভাবতে থাকে, হঠাৎ করে ঘোড়াশালায় আগুন কিভাবে লাগলো। তারা বুঝতে পারে হয়তো জাংসির কাছে কেউ এসেছে। তারা সেখানে গেলে দেখতে পায় জাংসি চুপ করে বসে আছে। পেইয়ান জিজ্ঞেস করে, কি হয়েছে? জাংসি বলে, হঠাৎ আগুন লাগার খবর শুনে আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। পেইয়ান বলে, অসুবিধা নেই, এখন সব ঠিক আছে। এরপর সে বলে, অজ্ঞান হওয়ার আগে তুমি কি আমাকে কিছু বলতে চেয়েছিলে? জাংসি বলে, আমি বলতে চেয়েছিলাম ওই সন্ত্রাসী ওই দিন আমাকে হুমকি দিয়েছিল, আর কোনোদিন যদি আমি পালানোর চেষ্টা করি তাহলে সে আমাকে মেরে ফেলবে। পেইয়ান বলে, এইটুকুই? তার সন্দেহ হয়। সে তার লোকের সঙ্গে আলোচনা করতে থাকে যে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে ওই মেয়েটা সন্ত্রাসীর ব্যাপারে কিছু জানে, কিন্তু এখন সে আমাকে বলতে চাইছে না। এবার তাকে সব সময় আমার কাছাকাছি রাখতে হবে এবং তার কাছ থেকে সকল তথ্য আদায় করতে হবে, তাই তাকে আমাকে আমার পার্সোনাল দাসী বানাতে হবে। পরদিন জাংসি দেখছিল দাসীরা কিভাবে তেংরুইয়ের কাছে যায়। এরপর সে যখন ফিরে আসছিল তখন শুনতে পায় দুজন দাসী বলাবলি করছিল, আমাদের হুজুর মহারাজের কাছে মিস জাংসির ব্যাপারে কথা বলেছে, আমার মনে হয় সে তাকে পছন্দ করে। জাংসি ঘরে আসলে দেখতে পায় তার ঘরে আরো অনেক জিনিসপত্র আনা হয়েছে। তখন পেইয়ান সেখানে আসে। জাংসি বলে, এত কিছু তো বিয়ের জন্য দেওয়া হয়। হুজুর, আমি আপনাকে একটা কথা বলে দেই, আমি জানি আপনি কয়েকবার আমার জীবন বাঁচিয়েছেন, আপনি অনেক ভালো একজন মানুষ, কিন্তু বিয়ের সম্পর্ক দুজনের মনের মিলে হয়। পেইয়ান বলে, তো তুমি আমাকে রিজেক্ট করে দিচ্ছ? জাংসি বলে, আপনি দেখতে ভালো, শিক্ষিত, আবার ভালো চাকরি করেন, আপনি অনেক ভালো মেয়ে পেয়ে যাবেন। পেইয়ান তখন বলে, তুমি আমাকে ভুল বুঝছো, আসলে মহারাজকে ওই দিন আমি বলেছিলাম যে তুমি আমার দাসী। এখন আমি তোমার কাছে একটা রিকোয়েস্ট করতে এসেছি, তুমি আমার দাসী হয়ে যাও। তবে এটা শুধুমাত্র মানুষের সামনে, আড়ালে আমাদের সম্পর্ক একই থাকবে, তবে মানুষের সামনে আমাদের সম্পর্ক থাকবে মনিব আর দাসীর মতে। এভাবে আমি তোমাকে প্রোটেকশন দিতে পারবো, আবার মহারাজকে মিথ্যা বলার জন্য শাস্তির হাত থেকেও বেঁচে যাব। জাংসি ভাবতে থাকে, দাসী হলে আমি সহজেই তেংরুইয়ের প্রাসাদে যেতে পারবো আর তথ্য নিয়ে ওই শয়তানকে দিতে পারবো। সে তখন খুশি হয়ে বলে, ঠিক আছে, আমি রাজি। এরপরে তাকে দাসীর পোশাক পরিয়ে দেওয়া হয়। এরপরে এক দাসী তাকে ট্রেনিং দিচ্ছিল, যেটা উপর থেকে ঝাও দেখছিল। জাংসি ঘরে গেলে দেখতে পায় সেখানে বিড়ালের ছবি আঁকা আছে। সে রেগে বাইরে আসলে গাছের উপরে ঝাওকে দেখতে পায়। তখন সে চিৎকার করে বলতে থাকে, নির্লজ্জ বিড়াল, গাছের উপরে বসে বসে মানুষ দেখো, লজ্জা করে না? ঝাও তার কপালে একটা চিনির দানা ছুঁড়ে মারে। এরপরে রাতের বেলা জাংসি একজন দাসীকে দেখতে পায়। সে তাকে বলে, তুমি কি অসুস্থ? তুমি চাইলে আমি তোমার হয়ে কাজ করে দেব, আমি তো নতুন এসেছি, আমি বেশি করে কাজ শিখতে চাই। দাসী তখন তাকে নিজের টোকেন দিয়ে দেয় আর বলে, সামনের বিলাতে যে মেহমান এসেছে সে কিন্তু বেশি একটা ভালো না, তুমি একটু সাবধানে থেকো। এরপর থেকে জাংসি তেংরুইকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকে। সে কি ধরনের খাবার খেতে পছন্দ করে, মেয়েদের সঙ্গে কি ধরনের আচরণ করে, এই সব কিছু। এভাবে একদিন তেংরুই জাংসিকে চিনে ফেলে। সে বলে, তুমিই তো সেদিন আমার জীবন বাঁচিয়েছিলে। সে এরপর পেইয়ানকে সাথে নিয়ে জাংসিকে ট্রিট দেয় আর তাকে একটা জেট পেন্ডেন্ট উপহার দেয়। প্রথমে জাংসি নিতে চায় না, কিন্তু পরে সে নিয়ে নেয়। রাতের বেলা জাংসি তেংরুইয়ের ব্যাপারে সবকিছু লেখে। এরপরে সে ভাবতে থাকে, আমি ওকে এসব এত সহজে দেব না। এরপর আজে বাজে কিছু লিখে ঝাওকে দেখিয়ে দেখিয়ে একটি ঘরে গিয়ে রেখে আসে। এরপর সে যখন নিজের ঘরে আসে, ঝাও সেখানে চলে আসে। সে তাকে বেঁধে ফেলে। এরপর সে কিছু চিনির দানা গলিয়ে একটা ব্রাশ দিয়ে সেগুলো নিয়ে জাংসির গালে আলতো করে লাগিয়ে দেয়। এরপর সে বলে, তুমি আমার সঙ্গে মজা করার সাহস কোথায় পাও? জাংসি বলে, তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমার ব্যাপারে কিছুই বলিনি। যাও তখন তার গায়ে কতগুলো পোকা ছেড়ে দেয়। জাংসি এবার চিৎকার করে বলতে থাকে, এই আসল তথ্যগুলো আমার আলমারির ভেতরে আমার জুতার ভেতর আছে। যাও। এরপর সে কাগজগুলো নিয়ে নেয়। এরপর সে জাংসির হাত খুলে দিয়ে চলে যায়। এদিকে মহারাজ জানতে পেরে গেছে যে ওই দিন রাজকুমার তেংরুইকে নিয়ে বনে গিয়েছিল আর সেখানে তার উপর আক্রমণ হয়েছিল। পেইয়ান বলে, মহারাজ, দোষ আমারও ছিল, আমি আমার দাসীকে নিয়ে রেস্টুরেন্টে গিয়েছিলাম, সে কারণেই ওই সন্ত্রাসী সেখানে এসেছিল। মহারাজ, আপনি আমাকে ক্ষমা করে দিন। মহারাজ বলে, তেংরুই নিজে তোমার বাড়িতে থাকতে চেয়েছে,
তবে এবার আমি নিজের কিছু সৈনিক তোমার বাড়িতে পাঠাতে চাই টেঙ্গুরিকে দেখে রাখার জন্য। যাও আলোচনা করতে থাকে এবার তাদের প্রধান টার্গেট হবে মহারাজের পাঠানো সেনাপ্রধান ফেনি। এদিকে পেইয়ানের মা অন্য একটি শহর যার নাম নাংলিং সেখানে থাকতো। সেখানে তার দাসী তাকে বলে পেইয়ান এক দাসীর জন্য মহারাজের কাছে বারবার রিকোয়েস্ট করছে। মহারাজ এবার নিজের সৈনিক পেই ম্যানশনে পাঠিয়ে দিয়েছে। পেইয়ানের মা তখন বলে তাহলে এবার আমাকেও একবার বাড়ি যেতে হবে। বাড়িতে জাংসি ভাবতে থাকে সবকিছু এত নীরব কেন। এরপর সে তেঙ্গুরুইয়ের জেটটা বের করে বলে ওই নির্লজ্জ বিড়ালটা তেঙ্গুরুইকে কেন চায়। তখন সেখানে পেইয়ান আসে। সে বলে তোমার জেটটা অনেক সুন্দর। আমার একটা চাচাতো ভাই আছে যাকে কিনা বলা হয়েছিল সে যদি এই ধরনের জেট পরে তাহলে শয়তান তার থেকে দূরে থাকবে। তুমি কি আমাকে এটা দেবে? আমি তোমাকে টাকা দেব। জাংসি বলে এটা আপনি কি বলছেন, আপনি এমনি নিয়ে নিন। পেইয়ান তখন নিজের জেট বের করে বলে তাহলে তুমি এটা রেখে দাও। তারা তখন জেট নিয়ে টানাটানি করছিল। ওই সময় পেইয়ানের মা সেখানে চলে আসে আর তাদেরকে দেখে ফেলে। পেইয়ান এসে তাকে সম্মান জানায় আর বলে আপনি আসবেন আমাকে আগে বলতেন, আমি আপনাকে নিতে আসতাম। মা বলে কেন, তুমি কি খুশি হওনি? এরপরে তারা ভেতরের কথা বলতে আসে। পেইয়ানের মা বলতে থাকে তো এটা হলো সেই মেয়ে যার কথা তুমি মহারাজকে পর্যন্ত বলেছ। তবে আমি তোমাকে একটা কথা বলে দিতে চাই, পুরো পেই ফ্যামিলি তোমার উপর চেয়ে আছে। তাই এমন কিছু করবে না যাতে তোমার এত বছরের মেহনত নষ্ট হয়ে যায়। এরপর সে পেইয়ানকে গিয়ে ওঠায়। পেইয়ান বলে মা আমি আপনার জন্মদিন পালন করতে চাই। এরপর ঝাওয়ের কাছেও নিমন্ত্রণ চলে আসে যে পেইয়ান তাকে তার মায়ের জন্মদিনের জন্য নিমন্ত্রণ করেছে। যাও বলে পেইয়ান স্বীকার করছে। সে বুঝতে পেরেছে ওই সন্ত্রাসী রাজ্যের মন্ত্রীদের মধ্যে কেউ একজন হবে। এখন যদি আমি ওই অনুষ্ঠানে যাই তাহলে আমি কোনো না কোনো ভাবে চেষ্টা করব জাংসির সঙ্গে দেখা করার, আর যদি না যাই তাহলে এটা প্রমাণ হয়ে যাবে যে আমি কিছু লুকাচ্ছি। এদিকে জাংসিও ভাবতে থাকে ওই নির্লজ্জ বিড়ালটা যদি আসে আমি কি তাকে ধরিয়ে দেব, নাকি আমি এমন নাটক করব যে আমি তাকে চিনি না। না, আমার মাস্টারকে কোনো বিপদে ফেলা যাবে না। আমাকে এমন কিছু করতে হবে যে তার ব্যাপারে কেউ জানতে পারবে না, আর আমি তার কাছ থেকে আমার ওই মাটির বিড়ালটাও নিয়ে নেব। এরপর মহারাজের কাছেও এই খবর আসে যে পেইয়ানের মা বাড়িতে চলে এসেছে। পরের সিনে দেখা যায় অনুষ্ঠান শুরু হয়ে গেছে। জিমিং জাংসিকে বলে আজ কিন্তু কমান্ডার ঝাও আসবে। সে মহারাজের খুবই প্রিয় একজন লোক। সে সরাসরি মহারাজের সঙ্গে কথা বলে। সে এমনিতে ভালো মানুষ, তবে অনেক রাগীও। তুমি তার থেকে একটু দূরে থাকবে। রাতের বেলা অনুষ্ঠান শুরু হলে এক এক করে মেহমানরা আসতে থাকে। পেইয়ান তার সৈনিককে বলে এটা নিশ্চিত করবে যে জাংসিকে যেন সবাই দেখতে পায়, আর জাংসির সঙ্গে যদি কেউ কথা বলতে আসে বা জাংসি যদি আড়ালে কোথাও যায় অবশ্যই সেটা আমাকে জানাবে। এরপরে পেইয়ান জাংসিকে বলে আজ তুমি সবসময় আমার সাথে থাকবে, কারণ আজ কিন্তু সেই সন্ত্রাসী আসতে পারে। রাজকুমার সোয়ান বলে মার্কিউস এটাই কি তোমার সেই প্রিয় দাসী? জাংসি ওয়াইন ঢেলে ওঠার সময় পড়ে যেতে থাকলে পেইয়ান তাকে ধরে ফেলে। এরপর সে সবার কাছে ক্ষমা চায়। সে বলে ও এখনো সকল নিয়মকানুন শেখেনি, তাই ওর ওপর কেউ রাগ করবেন না। এরপরে খবর আসে যে ঝাও এখানে আসছে। পেইয়ান জাংসিকে বলে ঝাওয়ের সামনে কিন্তু তুমি একদমই কোনো ভুল করবে না। জাংসি বলে আপনিও কি তাকে ভয় পান? পেইয়ান বলে আমি তাকে ভয় পাই না, কিন্তু তার শত্রু হওয়াটা অনেক কষ্টের। এরপর ঝাও যখন আসে তখন সবাই শুধু তাকে দেখতেই থাকে। জাংসি মুগ্ধ হয়ে তাকে দেখছিল, কারণ সে তো কখনো তার পুরো চেহারা দেখেনি। এ কারণে সে তাকে চিনতে পারে না। সোয়ান বলতে থাকে এই প্রথম তোমাদের দুজনকে একসাথে এক অনুষ্ঠানে দেখছি। সে বলে তুমি দেরিতে এসেছ, তাই শাস্তি হিসেবে তোমাকে ওয়াইন খেতে হবে। জাংসি ওয়াইন ঢেলে দেয়। যাও যখনই ওয়াইনের কাপ হাতে তুলে নেয় তখন জাংসি তার হাতের দাগটা দেখতে পায়, আর সে বুঝে যায় এটাই হলো সেই সন্ত্রাস। তার হাত থেকে তখন জগটা পড়ে যায়। সবাই তখন একদম অবাক হয়ে যায়। সোয়াং বলে যাও তুমি দেখতে এত সুন্দর যে মেয়েরা তোমাকে দেখে একটা না একটা ভুল করেই। যাও তাকে বলে তাই নাকি? জাংসি মনে মনে ভাবে মার্কিউস ওনার চাইতে নিচের পদে, তাই আমি এখনই কোনো ঝামেলা বাঁধাতে চাই না। সে তখন বলে আমাকে ক্ষমা করে দিন, হঠাৎ করে আমার হাত থেকে এটা পড়ে গেছে, তাই এটা নিয়ে তারা আর কিছু বলে না। এরপরে ঘরের ভেতরে দেখানো হয় যেখানে যুবরাজের স্ত্রী এবং আরো মহিলা মেহমানটা ছিল। যুবরাজের স্ত্রী তার ছোট বোনকে পেইয়ানের মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এদিকে বাহিরে সোয়ান আর পেইয়ান গেম খেলছিল, যেখানে পেইয়ান জিতে যায়। জাংসি বলে এগুলো আমরাও খেলতে পারি, একদম এরকমই না, তবে আমরাও না ছুঁয়ে না দেখে বিভিন্ন ফুলের নাম বলে দিতে পারি। সোয়ান বলে এটা কিভাবে সম্ভব, আমি দেখতে চাই তুমি কিভাবে খেলো। সে প্রথমে পেইয়ানকে জাংসির সঙ্গে খেলতে বলে, কিন্তু জাংসি বলে আমি হুজুরের সঙ্গে কি করে খেলবো। সোয়াং বলে হ্যাঁ ঠিকই, মাস্টারের সঙ্গে দাসের খেলা ঠিক হবে না। ঠিক আছে, তাহলে যাও তুমি আমার হয়ে খেলো। আমি তোমাকে কথা দিচ্ছি এর বদলে আমি তোমাকে অনেক শস্য দানা দেবো। জাংসি বলে আমি একটা জিনিস বাজি লাগাতে চাই, আমার কাছে এই জেটটাই আছে। রাজকুমার বলে এটা তো আমাদের রাজ্যের না। পেইয়ান বলে ট্যাংরুই ওকে দিয়েছে। যাও বলে তুমি যদি জিতে যাও তাহলে তুমি আমার কাছ থেকে যে কোনো জিনিস নিয়ে নিতে পারো।
রাজকুমার বলে, আর যদি তুমি হেরে যাও তাহলে আমি কিন্তু তোমার পুরো পরিবারকে শাস্তি দেব। জাংসি বলে, আমি রাজি। আমার পরিবার বলতে শুধুমাত্র আমি আছি, আর তার চেয়েও বড় কথা, আমি হারি না। এরপরে খেলা শুরু হয়। জাংসি জাওয়ের চোখ বাঁধার সময় জাও বলে, পেইয়ানের সামনে তুমি ভালোই সাহস দেখাচ্ছ। জাংসি বলে, আমি এখনই বলে দেব যে তুমি হলে সেই সন্ত্রাস। যাও বলে, আমার লোকেরাও অলরেডি তোমার মাস্টারের কাছে পৌঁছে গেছে, ডিসিশন নিলে ভালোভাবে নিও। জাংসি তার ফিতাটা জোরে বেঁধে দিয়ে তারপর মাটিতে বসে ক্ষমা চাইতে থাকে। যাও বলে, সমস্যা নেই, আমার তোমার সাহায্য দরকার। সে টেবিলের উপর একবার হাত রাখলেই সকল ফুলগুলো উপরে উঠে যায়। যাও একটা একটা করে জাংসির হাত দিয়ে পা দিয়ে সেই ফুলগুলো ধরছিল, এরপরে শুকে সেগুলোর নাম বলে দেয়। সোয়াং বলে, মেয়ে, এখনো সময় আছে, তুমি হার স্বীকার করে নাও। এরপরে জাংসির পালা আসে। সে চপস্টিক দিয়ে একটা একটা করে ফুল উঠিয়ে শোকে, এরপর সেটা খেয়ে তারপর বলে দেয় যে এটা কোন ফুল। সোয়াং বলে, এটা তো হলো না। যাও বলে, নিয়ম ছিল না দেখে না ছুঁয়ে, টেস্ট করে দেখলে সেটা নিয়মের বাইরে পড়ে না। জাংসিও সবগুলো ফুলের সঠিক উত্তর দিতে পারে। সোয়ান বলে, যেহেতু আমি তোমার হাত ব্যবহার করেছি তাই আমি হার স্বীকার করছি। বলো এবার তুমি কি চাও। জাংসি বলে, আজ আপনার গায়ে একটাও দামি কিছু আমি দেখতে পারছি না, তবে এটা তোলা থাক। একদিন যদি আমার আপনার কাছে কিছু একটা পছন্দ হয় আমি সেটা আপনার কাছ থেকে চেয়ে নেব। যাও বলে, ঠিক আছে। পেইয়ান বলে, ওকে কিছু না দিয়ে ওর মন যদি আপনি খুশি করতে চান তাহলে আপনি ওকে প্যাভিলিয়নের কাছে নিয়ে গিয়ে ক্র্যাব খাওয়াবেন, ও খুশি হয়ে যাবে। মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো পেইয়ান অলরেডি ঝাওকে সন্দেহ করতে শুরু করেছে। এরপরে আবারও তারা খাবার খেতে থাকলে একজন লোক এসে পেইয়ানের কানে কানে কিছু একটা বলে। পেইয়ান তখন সেখান থেকে চলে যায়। জাংসি এরপর বাইরে লেকের পাশে এসে দাঁড়িয়ে থাকে। তখন সেখানে ঝাও আসে। জাংসি বলে, এত লোকের মাঝে তুমি আমার সঙ্গে দেখা করতে এসেছো, তোমার কি ভয় করে না? যাও তখন বলে, কিসের ভয় করবে, তোমার মাস্টারের কোনো খবর আছে? তুমি একবার ভেবে দেখছো না যে সে কোথায় গেল? অনুষ্ঠানের মাঝখান থেকে খাবার ফেলে রেখে সে কোথায় চলে গেল? জাংসি তখন পেইয়ানকে খুঁজতে খুঁজতে অন্যদিকে যেতে থাকে, আর ঝাওয়ের চেহারায় আমরা স্মাইল দেখতে পাই। আর এখানেই এই ড্রামাটির প্রথম পার্ট শেষ হয়ে যায়। তোমরা আমাকে বলো ড্রামাটি তোমাদের কাছে কেমন লাগছে, আর এই ড্রামাটি আমি কন্টিনিউ করবো কিনা সেটাও আমাকে জানিয়ে দিও। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।